অন্যায্য, অনৈতিক বা এই ধরনের কিছু চিহ্নিত না হওয়ার পর্যন্ত আমার ব্যক্তিগত অনুভূতি প্রকাশের কোনো সুযোগ নেই। টোকায় নিয়ে আসবো আমরা, বাড়িতে থেকে টোকায় নিয়ে আসবো। দর্শক, ক্ষমতার দম্ভ যখন আকাশ ছুঁয়ে যায় তখন মানুষ নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভাবতে শুরু করে। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের শীর্ষ মহলে এমন কিছু নাম রয়েছে যাদের আঙুলের ইশারায় একসময় পুরো দেশ কাঁপত। পর্দার আড়ালের সেই অদৃশ্য শক্তি আর বিতর্কের অন্যতম প্রধান কুশীলব হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান হিসেবে যিনি দুর্দান্ত প্রতাপ দেখিয়েছেন, আজ তাকে ঘিরে বেরিয়ে আসছে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকারের চরম লঙ্ঘন এবং মেগা দুর্নীতির এক পাহাড় সম কালো ইতিহাস। যিনি রক্ষক তিনিই ভক্ষক, এই প্রবাদের সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ হলো তিনি। রাষ্ট্রের দেয়া অসীম ক্ষমতাকে পুঁজি করে একজন সরকারি কর্মকর্তা ঠিক কতটা বেপরোয়া হতে পারে, এটি তারই এক জীবন্ত এবং ভয়ঙ্কর দলিল। টোকায় নিয়ে আসবো আমরা, বাড়িতে থেকে টোকায় নিয়ে আসবো। 1988 সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে একজন সাধারণ কর্মকর্তা হিসেবে যাত্রা শুরু করেছিল তিনি, কিন্তু সময়ের সাথে সাথে তিনি হয়ে ওঠেন ক্ষমতার মূল ভরকেন্দ্র। বিশেষ করে 2010 সালে যখন তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন থেকেই তার আসল রূপ প্রকাশ পেতে শুরু করে। বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে কঠোর দমন পীড়ন এবং পুলিশি অ্যাকশনের কারণে তিনি তৎকালীন সরকারের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিতে পরিণত হন। এরপর তাকে দেয়া হয় দেশের সবচেয়ে শক্তিশালী এলিট ফোর্স র্যাবের মহাপরিচালকের দায়িত্ব। আর ঠিক এখান থেকেই শুরু হয় তার ক্যারিয়ারের সবচেয়ে অন্ধকার এবং বিতর্কিত অধ্যায়। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী তার নেতৃত্বে র্যাবের অধীনে দেশ জুড়ে অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নিয়ে যাওয়ার পর বহু মানুষ আর কখনোই তাদের পরিবারের কাছে ফিরে আসেননি। এই চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে শেষমেশ খোদ মার্কিন যুক্তরাষ্ট্র, র্যাব এবং বেনজির আহমেদের উপর কঠোর নিষেধাজ্ঞা বা স্যাংশন আরোপ করতে বাধ্য হয়। তবে শুধু রক্তের দাগই নয়, ক্ষমতার অপব্যবহার করে তিনি গড়ে তুলেছিলেন টাকার এক বিশাল অবৈধ সাম্রাজ্য। দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভয়ভীতি দেখিয়ে তাদের নামমাত্র মূল্যে জমি বিক্রি করতে বাধ্য করা হতো, আর সেই জমিতে বিলাসবহুল রিসোর্ট বানানোর অভিযোগ উঠে তার বিরুদ্ধে। যে মানুষগুলোর জমি তিনি জবরদখল করেছিলেন, তাদের কান্না আর আর্তনাদ বছরের পর বছর ক্ষমতা আর অস্ত্রের দাপটে চাপা পড়েছিল। শুধু দেশের ভিতরেই নয়, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে শুরু করে কানাডার বেগম পাড়া পর্যন্ত তার অবৈধ টাকার নেটওয়ার্ক বিস্তৃত বলে গুঞ্জন রয়েছে। সরকারি বেতনের একজন কর্মকর্তা হয়েও স্ত্রী, কন্যা এবং আত্মীয়দের নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ, ফ্ল্যাট এবং ব্যবসার পাহাড় গড়ে তুলেছিলেন তিনি। দুর্নীতির এই ভয়াবহ চিত্র সামনে আসতেই যখন তার পরিবারের বিরুদ্ধে তদন্ত এবং আইনি পদক্ষেপ শুরু হয়, তখন উপায় না দেখে দেশ ছেড়ে দুবাইয়ে পালিয়ে যান এই সাবেক পুলিশ প্রধান। কিন্তু দর্শক, গল্পের ক্লাইম্যাক্স তো শুরু হয় দুবাই যাওয়ার পর। নিজেকে যে কোনো মূল্যে বাংলাদেশের মাটিতে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ থেকে বাঁচতে তিনি আন্তর্জাতিক আইনের এক চরম ধূর্ত ফাঁকফোকর কাজে লাগান। দুবাইয়ের রাজকীয় লক আপে বসে বেনজির তার অত্যন্ত বিশ্বস্ত একজনকে দিয়ে স্থানীয় আদালতে নিজের বিরুদ্ধে একটি ভুয়া আর্থিক লেনদেনের মামলা দায়ের করান। সংযুক্ত আরব আমিরাতের কঠোর আইন অনুযায়ী কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে স্থানীয় আদালতে যদি কোনো আর্থিক বা দেওয়ানি মামলা চলমান থাকে, তবে সেই আইনি প্রক্রিয়ার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করা যায় না। অর্থাৎ ইন্টারপোল ও বাংলাদেশ সরকারের সমস্ত উদ্যোগ মাঝপথে আটকে দিতেই বেনজির এই মাস্টার স্ট্রোক খেলেছিলেন। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে দুবাই এই আইনি লড়াই মোটেও সস্তা কোনো বিষয় নয়। বেনজির আহমেদ এই ভুয়া মামলাটি চালাতে এবং নিজেকে রক্ষা করতে দুবাইয়ের একেবারে প্রথম সারির এবং অত্যন্ত ব্যয়বহুল ল ফার্মগুলোকে নিয়োগ দিয়েছেন। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো যে বিপুল পরিমাণ অর্থ তিনি এদেশের সাধারণ মানুষের ঘাম ঝরানো করের টাকা থেকে লুটপাট করেছেন। আর সেই অবৈধ টাকার পাহাড়ই তাকে বিদেশের মাটিতে আইনি সুরক্ষা কিনে দিচ্ছে। তবে বাংলাদেশ সরকারও এবার অত্যন্ত কৌশলী। তারা কূটনৈতিক চ্যানেলে আরব আমিরাতকে সুস্পষ্ট বার্তা দিচ্ছে যে এমন একজন আন্তর্জাতিকভাবে চিহ্নিত মানবাধিকার লঙ্ঘনকারী এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে আইনি সুরক্ষার নামে আশ্রয় দিলে তা খোদ দুবাইয়ের পরিচ্ছন্ন বৈশ্বিক
ভাবমূর্তিকে চরম সংকটে ফেলবে। এটি এখন আর শুধু আইনি বিষয় নেই, দুই দেশের কূটনৈতিক মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। খুনের মামলা আর মেগা দুর্নীতির পাহাড় নিয়ে পালিয়ে যাওয়া এই সাবেক আইজিপির কোনো চালাকি এবার আর টিকছে না। কারণ বেনজিরকে কেরানীগঞ্জের অন্ধকার সেলে বন্দি করতে এবার খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের পুরো অপারেশনটির মনিটরিং করছে। দুবাইয়ের এই ভুয়া মামলার ফাঁদ গুড়িয়ে দিতে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় মিলে ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে যে রুদ্ধশ্বাস কাজ করছে তা এদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। সম্প্রতি জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অত্যন্ত কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন যে খুনি এবং লুটেরা আমলাদের যে কোনো মূল্যে বিচারের মুখোমুখি করা হবে। তিনি উন্মোচন করেছেন ফাইল চালাচালি সেই রুদ্ধশ্বাস রাতের কাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পুলিশি চৌকস অফিসারদের একটি স্পেশাল টিম রাত 9টা পর্যন্ত টানা কাজ করে হাজার হাজার ব্যাংক ট্রানজ্যাকশন এবং দলিলপত্র যাচাই বাছাই শেষে বেনজিরের সমস্ত দুর্নীতির অকাট্য প্রমাণ দিয়ে 144 পাতার এক বিশাল ডসিয়ার বা আইনি নথিপত্র চূড়ান্ত করেন। রাত 10টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে অত্যন্ত সতর্কতার সাথে সেই ফাইল সই করেন। আমলাতান্ত্রিক সমস্ত রেকর্ড ভেঙে ওই রাতে ফাইলটির একটি আনঅফিশিয়াল কপি পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয়। পরদিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনুষ্ঠানিকভাবে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করেন। আর সেদিন বিকেলেই পুরো 144 পাতার সেই ডসিয়ার নিখুঁতভাবে আরবি ভাষায় অনুবাদ করে স্পেশাল ডিপ্লোম্যাটিক ব্যাগের মাধ্যমে সরাসরি আরব আমিরাতের সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। একই সাথে ঢাকায় নিযুক্ত ইইউ এমবেসিকেও অত্যন্ত কড়া ভাষায় সরকারের শক্ত অবস্থানের কথা জানিয়ে দেওয়া হয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রীর পর্যায় থেকে আমিরাত সরকারের সাথে চলছে রুদ্ধশ্বাস কূটনৈতিক আলোচনা। বেনজির আহমেদ হয়তো ভেবেছিলেন দুবাইয়ের আদালতে সাজানো নাটকের মাধ্যমে তিনি পার পেয়ে যাবেন, কিন্তু বাংলাদেশ সরকারের এই 144 পাতার অকাট্য প্রমাণ এবং সাঁড়াশি কূটনৈতিক আক্রমণের মুখে তার সেই শেষ আশার প্রদীপও নিভতে বসেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। দুবাইয়ের এই ধূর্ত আইনি মারপ্যাচ কি শেষ পর্যন্ত বেনজিরকে বাঁচাতে পারবে, নাকি স্পেশাল টিমের হাত ধরে কেরানীগঞ্জের জেলের 4 দেয়ালেই হবে তার চূড়ান্ত পরিণতি? দর্শক, পুরো এই রুদ্ধশ্বাস আইনি ও কূটনৈতিক যুদ্ধকে আপনি কিভাবে দেখছেন? আপনার অত্যন্ত সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং রাজনীতি ও আইনের এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।